মানুষ মাত্রই ভুল। জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে মানুষ ভুল করে থাকে, কখনো ছোট আবার কখনো বড়। তবে মানুষ সব থেকে বড় ভুলটা কখন করে জানেন? যখন সে ওই ছোট ছোট ভুলগুলোকে আঁকড়ে ধরেই বসে থাকে, তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। আজকে এমনই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে একটা ছোট্ট ভুলের কারণে নষ্ট হয়ে যায় দুজন মানুষের জীবন, ধ্বংস হয়ে যায় দুটো হাসি খুশি পরিবার। আজকে আমি এক্সপ্লেইন করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি ওয়ান নাইট স্ট্যান্ডের গল্প। প্রথমেই বলে রাখি, মুভিতে সানি লিওন থাকায় অনেকেই এটাকে অন্যভাবে নিতে পারেন, বাট ট্রাস্ট মি, গল্পটা সত্যি অনেক সুন্দর। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। वहाँ दुनिया खत्म हो जाती है। आई लव यू। आई लव यू टू। हाय। एक बात कहूँ क्या इजाजत। গল্পের শুরুতেই আমরা উর্বিল নামক একজন ইভেন্ট ম্যানেজারকে দেখতে পাই। আসলে কার জীবনে কখন কোন মোড় আসে কেউ বলতে পারে না। উর্বিলের জীবনেও এরকম একটা মোড় এসেছিল, যেখান থেকে তার জীবনটা ওলটপালট হয়ে যায়। কি এমন হয়েছিল তার সাথে, সেটা জানার জন্য আমাদের আগে একটু অতীতের ঘটনাগুলো জেনে আসতে হবে। একদিন ফুকেটের একটা ফ্যাশন ইভেন্ট কভার করতে গিয়ে উর্বিল একটা লাল রঙের স্কার্ফ পরা মেয়েকে দেখতে পায়। মেয়েটি তার পাশ দিয়ে হেঁটে যেতেই উর্বিলের একটা অদ্ভুত অনুভূতি কাজ করে, তবে সে মেয়েটার চেহারা দেখতে পায় না। এরপর সে যখন তাদের সেট করা ক্যামেরাগুলো চেক করছিল, তখন হঠাৎ করেই সে দেখতে পায় মেয়েটা একটা কোণায় দাঁড়িয়ে মডেলদের ছবি তুলছে। সে বেশ কয়েকবার ক্যামেরা অ্যাঙ্গেল করে মেয়েটার চেহারা দেখার চেষ্টা করে, কিন্তু পারে না। মেয়েটার প্রতি তার একটা অদ্ভুত আগ্রহ কাজ করছিল। তো বারবার চেষ্টার পর ব্যর্থ হয়ে সে মেয়েটাকে ছেড়ে শোয়ের দিকে মন দেয়। তাদের শোটা সেদিন অনেক ভালো হয়। সে খুশিতে রাতে পার্টি করার জন্য একটা ক্লাবে যায় তারা। সেখানে মেয়েদের সাথে উর্বিলের কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছিল সে একটু প্লে বয় টাইপের ছেলে। পরদিন বিকেলে একটা রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার সময় তাদের টিমের সিড নামের একটা ছেলে পাশের টেবিলে বসে থাকা একটা মেয়ের দিকে বারবার ঘুরে তাকাচ্ছিল, হয়তো মেয়েটাকে পটানোর চান্স খুঁজছিল। তখন উর্বিল তাকে এমনটা করতে নিষেধ করে দেয়। সেটা দেখে তার আরেক বন্ধু বলে ওঠে, ওকে নিষেধ করছো কেন? তুমিও তো একা মেয়ে দেখলে ছেড়ে দাও না। তখন উর্বিল বলে, মেয়েদের ফেসের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে তারা কি চাচ্ছে, তার উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া উচিত। তখন তার বন্ধুরা একে একে সেখানে থাকা মেয়েদেরকে দেখতে থাকে আর তাকে জিজ্ঞেস করতে থাকে, বলতো ওই মেয়েটা কি চায়? উর্বিল তখন নিজের মতো করে তাদেরকে একে একে এক্সপ্লেইন করতে থাকে। তার সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে সে যে কোনো মেয়েকে খুব সহজেই পটিয়ে ফেলতে পারবে। তাই তখন সিট তাকে একটা মেয়েকে দেখিয়ে বলে যে, ওই মেয়েটাকে পটিয়ে দেখা, পড়াতে পারলে আমি তোকে 1000 টাকা দিব। উর্বিল মেয়েটার দিকে তাকিয়ে হঠাৎ করে সেই লাল স্কার্ফটা দেখে একটু থমকে যায়। সে তো ওই মেয়েটাকেই খুঁজে বেড়াচ্ছিল, তাই সে সুযোগটা আর হাতছাড়া করতে চায় না। সে তার বন্ধুকে বলে 1000 নয় 5000 টাকা। সিট তখন তাতেই রাজি হয়ে যায়। তখন উর্বিল ধীরে ধীরে মেয়েটার টেবিলের দিকে এগোতে শুরু করে। মজার বিষয় হলো, এতক্ষণেও কিন্তু সে মেয়েটার চেহারা দেখতে পায়নি, কিন্তু যখন মেয়েটা আনমনে হঠাৎ তার দিকে ফিরে তাকায়, তখন তার চেহারা দেখে উর্বিল স্তব্ধ হয়ে যায়। এত সুন্দর মেয়ে হয়তো সে আগে কখনোই দেখেনি। সে সোজা গিয়ে মেয়েটার সামনে এসে বসে পড়ে। মেয়েটা তখন তাকে দেখে একটু অবাক হয়ে যায়। অবাক হওয়ারই কথা, বলা নেই কওয়া নেই, হুট করে সামনে এসে বসে পড়লো। তবে সে কিছু বলার আগেই উর্বিল বলে ওঠে, আমি সোজা পয়েন্টে আসি। আমার বন্ধুর তোমাকে ভালো লেগেছে, সে তোমার সাথে কথা বলতে চায়, আমি ওকে এখানে পাঠিয়ে দিচ্ছি। মেয়েটার কাছে তার কথাগুলো বেশ অদ্ভুত লাগে, তাই সে জিজ্ঞেস করে, কোন বন্ধু? তখন উর্বিল তাদের টিমের আব্বাস নামের ছেলেটাকে দেখিয়ে দেয়। ভীষণ বোকাশোকা, সেকেলে আর ভীতু টাইপের ছেলে ছিল আব্বাস, চোখে বড় বড় চশমা পরতো। মেয়েটা তখন তার দিকে তাকানোর সাথে সাথেই ভয়ে বেচারার গলা শুকিয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, না জানি উর্বিল আমার ব্যাপারে মেয়েটাকে কী সব বলছে। এদিকে তার বাকি বন্ধুরা হা করে উর্বিলের দিকেই তাকিয়েছিল। মেয়েটাকে দেখে তারাও হতবাক হয়ে গেছে। তারা এটাই ভাবছিল যে উর্বিল কি আসলেও বেটটা জিততে পারবে। অন্যদিকে মেয়েটা আব্বাসকে দেখে বুঝে যায় যে তার দ্বারা এসব করা সম্ভব না। তার মানে উর্বিলই তার সাথে কথা বলার জন্য আব্বাস নামটা ব্যবহার করছে। তাই সে কোনো রকম ভনিতা না করে উর্বিলকে জানিয়ে দেয় যে তার সবে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু উর্বিল তো নাছুর বান্দা, সে মেয়েটাকে রিকোয়েস্ট করে যে অ্যাটলিস্ট ওর জন্য কিছু একটা মেসেজ দিয়ে দাও, যাতে বেচারা কষ্ট না পায়। তখন মেয়েটি বলে, ঠিক আছে, তোমার বন্ধুকে বলে দিও সে অনেক সুইট, কিন্তু তার চয়েস খুব খারাপ। সেটা শুনে উর্বিল বলে উঠে, কি বলছো এসব, তুমি দেখতে এতটাও খারাপ না। তখন মেয়েটা হেসে বলে, থ্যাংক ইউ, কিন্তু আমি নিজের কথা বলছি না, তার বন্ধুদের কথা বলছি। সে তো নিশ্চয়ই জানেই না যে তার বন্ধুরা তার নাম ব্যবহার করে মেয়ে পটানোর চেষ্টা করে। সেটা শুনে তখন উর্বিল বুঝে যায় যে সে ধরা পড়ে গেছে। তাই সে বলে, না জানে না, আর জানলেও হয়তো কিছু মনে করতো না। মেয়েটা তখন হঠাৎ জিজ্ঞেস করে, কত টাকা বাজি ধরেছ? এটা শুনে উর্বিল অবাক হয়ে যায়। সে ধারণাই করতে পারেনি যে মেয়েটা এটাও আন্দাজ করে ফেলবে। সে জানায় যে সে 5000 টাকা বাজি ধরেছে। তবে তার আফসোস হচ্ছিল যে সে এত কম টাকার বাজি কেন ধরলো, আরও বেশি ধরা উচিত ছিল।
কারণ মেয়েটা শুধু সুন্দরীই নয়, বুদ্ধিমতীও। তাই সে মেয়েটাকে অনুরোধ করে যে সে যেন উর্বিলকে বাজিটা জিততে সহায়তা করে, যেন তাকে রিজেক্ট করতে একটু সময় নেয়। মেয়েটা তখন তার কথা মেনে নেয়। এরপর উর্বিল পরিচিত হওয়ার বাহানায় মেয়েটার সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু মেয়েটা হ্যান্ডশেক করে না। সে বলে, হাত মেলালে তোমার বন্ধুরা বুঝে যাবে যে তুমি বাজিতে জিতে গেছো। তার এমন বিচক্ষণতা দেখে উর্বিল ইমপ্রেস হয়ে যায়। মেয়েটার প্রতি তার আকর্ষণ আরও বাড়তে থাকে। এরপর মেয়েটা তাকে মজা করে একটা শর্ত দেয় যে বেটির টাকা তারা দুজন 50-50 ভাগ করে নেবে। উর্বিল তাতেই রাজি হয়ে যায়। ডিল সিল হওয়ার খুশিতে তখন তারা হাত মেলায়। তখন তার বন্ধুরা মনে করে যে সে হয়তো মেয়েটাকে পটিয়েই ফেলেছে। এরপরে পুরো বিকেলটা উর্বিল আর সেই মেয়েটা একসাথেই কাটায়। তারা সমুদ্রের পাড় দিয়ে হাঁটাহাঁটি করতে থাকে, একসাথে বসে অনেক গল্প করে। তবে কেউ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো আলোচনা করে না, নিজেদের বিষয়ে কিছুই জানায় না। একটা পর্যায়ে উর্বিল মেয়েটার নাম জানতে চায়। তখন মেয়েটা জিজ্ঞেস করে, নাম জেনে কি করবে? উর্বিল বলে, নাম না জানলে আমার হাতে তোমার নামে ট্যাটু করবো কিভাবে? সেটা শুনে মেয়েটা হেসে ফেলে আর বলে, আমার নাম সেলিনা। আর উর্বিল তো আগেই নিজের নাম তাকে জানিয়ে দিয়েছিল। তো সন্ধ্যাটা একসাথে সমুদ্র পাড়ে কাটানোর পর তারা দুজন একসাথে ডিনার করে। সেখানে উর্বিল সেলিনাকে বাজিতে জিততে যাওয়া টাকার অর্ধেক অংশ দিতে চাইলে সেলিনা বলে, তুমি এখনও যেতনি। এরপর উর্বিল সেলিনাকে বলে, তোমার মতো মেয়ে আমি এর আগে কখনোই দেখিনি। সেলিনা তার কথাটা হেসে উড়িয়ে দেয়, কারণ সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এরকম দু একটা কথা বলেই থাকে। কিন্তু উর্বিল বলে, না, তোমার মতো সুন্দরী মেয়ের মিথ্যা প্রশংসা করে আমি অপমান করতে চাই না। তখন সেলিনা বলে, তোমার মনে হয় তুমি মেয়েদের ব্যাপারে সবকিছু জানো, তাই না? তখন উর্বিল আর কোনো উত্তর দেয় না, শুধু মুচকি হাসে। রাতে খাওয়া দাওয়া শেষে তারা একসাথে উর্বিলের রুমে যায়। তাদের দুজনের মধ্যেই প্রবল আকর্ষণ কাজ করছিল, তাই তারা খুব কাছাকাছি চলে আসে। পরদিন সকালে বন্ধুদের যাকে ঘুম ভাঙে উর্বিলের। সে দ্রুত গিয়ে দরজা খুললে তার বন্ধুরা বুঝে যায় যে রাতে সেলিনা আর সে একসাথেই ছিল। এটা নিয়ে তখন তারা মজা করতে শুরু করে। তখন উর্বিল দ্রুত দরজা আটকে দিয়ে গোসলে চলে যায়। সেলিনা ততক্ষণে চলে গিয়েছিল। তো উর্বিল দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে, কারণ কিছুক্ষণের মধ্যেই তাদের ফ্লাইট ছিল। মুম্বাই এয়ারপোর্টে নেমে তারা বাইরে বেরোলে দেখতে পায় সিমরান নামের একটা মেয়ে তাদের জন্য অপেক্ষা করছে। উর্বিল দ্রুত মেয়েটার কাছে গিয়ে তাকে সিডের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে সিমরান উর্বিলের ওয়াইফ ছিল। সিড যেহেতু তাদের কোম্পানিতে নতুন জয়েন করেছে, তাই সে বিষয়টা জানতো না, বাকিরা জানতো। সিড বিশ্বাসই করতে পারছিল না যে বিবাহিত হওয়ার পরেও উর্বিল এত ওপেনলি ঘুরে বেড়াতে পারে। আসলে সম্পূর্ণ ক্রেডিট সিমরানের। সিমরান কখনোই উর্বিলকে কোনো কাজে বাধা দিত না, সবসময় তাকে বোঝার চেষ্টা করত। একটা সময় সিমরান আর সে একই অফিসে কাজ করত, সেখান থেকেই তাদের পরিচয়। এরপর প্রেম, তারপর বিয়ে। তাদের বিয়েরও প্রায় 5 বছর পার হয়ে গেছে। সিমরান খুবই আন্ডারস্ট্যান্ডিং এবং ভদ্র টাইপের একটা মেয়ে। সে উর্বিলকে অনেক ভালোবাসত, উর্বিলও তাকে অনেক ভালোবাসে। বাইরে সে যাই করুক না কেন, সেটা কখনোই সে সিমরানকে জানতে দেয়নি। আর সেগুলো কখনোই তার কাছে তার বিয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল না। তাদের দুজনের ভালোবাসা দেখে অন্যরা উঁচু হিংসে করত। তো সেই রাতে উর্বিলের ফ্যামিলি ফ্রেন্ড ডেভিড আর তার ওয়াইফ দিয়া তাদের সাথে ডিনার করতে আসে। ডেভিডও তার সাথে সাথে একই ফার্মে কাজ করত। সেখানে উর্বিলের বাকি বন্ধুরাও ছিল। ঘটনাক্রমে তাদের মধ্যে একজন গল্প করতে করতে ডেভিডকে সেলিনার ব্যাপারে জানিয়ে দেয়। ডেভিড আবারও উর্বিলকে একা পেয়ে ওই বিষয় নিয়ে তাকে খেপাতে শুরু করে। বিষয়টা খুবই ক্যাজুয়াল ছিল, তাই কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি। দুজন পরিচিত মানুষের একটা অচেনা জায়গায় দেখা হয়েছে, তারা কাছাকাছি এসে যায়, ব্যাস এতটুকুই। কিন্তু এই পানি যে কত দূর গড়াবে সেটা কেউ জানতো না। তবে ডেভিড তাকে সাবধান করেছিল যে তার এই অভ্যাস বন্ধ করা উচিত, না হলে একটা সময় তার সাথে সিমরানের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। সেটা শুনে উর্বিল খুব রেগে যায়। সে বলে, আমাদের সম্পর্ক কখনোই নষ্ট হবে না, কারণ আমি এসব বিষয়ে সিমরানকে কখনোই জানতে দেব না। বাইরের জঞ্জাল আমি সবসময় বাইরেই রাখি, বাড়ির ভেতরে ছুটতে দিই না। তখন ডেভিড আর কথা বাড়ায় না। সবাই চলে যাওয়ার পর উর্বিল গিয়ে সিমরানকে একটা ব্রেসলেট গিফট করে, যেটা সে ফুকেট থেকে তার জন্য নিয়ে গিয়েছিল। সেটা পেয়ে সিমরান তখন ভীষণ খুশি হয়। তবে তার কাছে এসব গিফটের থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল উর্বিল আর তার ভালোবাসা। রাতে সিমরান ঘুমিয়ে পড়লেও উর্বিলের ঘুম আসছিল না। তার বারবার সেলিনার কথা মনে পড়ছিল, একটা রহস্যময়ী মেয়ে সেলিনা। সাগরের পাড়ে বসে যখন তারা দুজন আড্ডা দিচ্ছিল, তখন উর্বিল তাকে বলেছিল, তুমিও ঠিক এই সমুদ্রের মতো শান্ত আর সুন্দর, কিন্তু মনে হয় তোমার মনের ভেতর অনেক তুফান লুকিয়ে আছে। তখন সেলিনা বলেছিল, আমি সমুদ্র নই, সমুদ্রের ঢেউ, এখন আছি, একটু পরে বয়ে যাব। তখন উর্বিল তাকে প্রমিস করেছিল যে সে কখনোই সেলিনাকে হারিয়ে যেতে দেবে না। কিন্তু সত্যি বলতে তারা দুজনেই জানতো যে ওই প্রমিসটা মিথ্যে ছিল। এসব ভাবতে ভাবতেই রাত পার হয়ে যায়। পরদিন সকালে সিমরান উর্বিলকে তার খাবার, গাড়ির চাবি আর সবকিছু গুছিয়ে দেয়, আর সেগুলো নিয়ে সে খুশি মনে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অফিসে পৌঁছানোর পর দীপা নামের এক কলিগ এসে তাকে রিকোয়েস্ট করে যে সে যেহেতু এখন সিনিয়র হয়ে গেছে, তাই যেন সে দীপার স্যালারি বাড়ানোর জন্য বসের সাথে কথা বলে। উর্বিল তখন তার কথা মেনে নেয়, আর দীপা সেখান থেকে চলে যায়। এরপর তার বস এসে তাকে কংগ্রাচুলেট করে এবং তার অনেক প্রশংসা করে, কারণ তারা ফুকেটে যে ক্লায়েন্টের ইভেন্টে কাজ করেছিল সেখান থেকে খুব ভালো রিভিউ পাওয়া গেছে।
বস চলে যাওয়ার পর উর্বিল ওই ইভেন্টের ছবিগুলো চেক করতে থাকে। তখনই হঠাৎ সেলিনার একটা ছবি তার সামনে আসে। তখন তার সেলিনার সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়তে থাকে। সেদিন অফিস থেকে বাড়ি ফিরেও সে সেলিনার কথাই ভেবে যাচ্ছিল। রাতে সিমরান উর্বিলের সাথে তার এক বান্ধবী তানিয়ার ব্যাপারে গল্প করছিল যে তানিয়ার হাজবেন্ডের পরকীয়া ধরা পড়েছে। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। তবে উর্বিল সেসব কথায় তেমন একটা বার্তা দেয় না। সে বলে, তানিয়ার বিষয় তানিয়ার সামনে নেবে, আমাদের এত ভেবে কি লাভ। তখন কথায় কথায় সিমরান বলে বসে, এভাবে কেন বলছো? যদি কখনো জানতে পারো আমি তোমাকে ধোকা দিচ্ছি, তখন তোমার কেমন লাগবে? এই কথা শুনেই উর্বিল প্রচণ্ড রেগে যায়। সিমরান তাকে ধোকা দিবে এই বিষয়টা সে মোটেও মেনে নিতে পারছিল না। হয়তো কোথাও না কোথাও সে নিজের দুর্বলতাও লুকানোর চেষ্টা করছিল। সে রেগে গেছে দেখে সিমরান তাকে সরি বলে দেয়। তখন উর্বিল আবারও স্বাভাবিক হয়। পরদিন অফিসে যাওয়ার সময় উর্বিল যখন ট্রাফিক জ্যামে আটকে ছিল, তখন হঠাৎ সে দূরে সেলিনার মতো কাউকে দেখতে পায়। সে বেশ কয়েকবার সেলিনাকে ডাকারও চেষ্টা করে, কিন্তু মেয়েটা সেটা খেয়াল না করেই চলে যায়। উর্বিল তখন ভাবতে থাকে যে সেলিনা মুম্বাইতে কিভাবে আসবে, হয়তো তার মনের ভুলে যা। তাই সে বিষয়টা নিয়ে বেশি না ভেবে অফিসে চলে যায়। কিন্তু অফিসে গিয়েও বিষয়টা সে মাথা থেকে বের করতে পারছিল না। সে ভয় পাচ্ছিল রাস্তায় দেখা মেয়েটা যদি সত্যি সেলিনা হয়ে থাকে তাহলে কি হবে। সে একটু ঘাবড়ে গিয়েছিল। এরই মাঝে দীপা তার সাথে কথা বলতে আসলে উর্বিল তার সাথেও খারাপ ব্যবহার করে ফেলে। পরে অবশ্য বিষয়টার জন্য সে ক্ষমা চেয়ে নেয়। তবে সে কোনোভাবেই সেলিনাকে ভুলতে পারছিল না। এইসব নিয়ে ভাবতে গিয়ে আর কাজ করতে গিয়ে সে এটাও ভুলে যায় যে ওই দিন সিমরানের বেকারির ওপেনিং সেলিব্রেশন ছিল। সিমরান বারবার তাকে মনে করিয়ে দিয়েছে, কিন্তু উর্বিলের সেটা মনে নেই। এদিকে সিমরান তার জন্য অপেক্ষা করতে থাকে। শেষমেশ উর্বিল না আসায় ডেভিড আর দিয়া তাকে বাড়িতে পৌঁছে দেয়। সে না আসাতে সিমরান একটু রাগ করেছিল, কিন্তু যখন উর্বিল বাড়ি ফিরে তাকে সরি বলে তখন তার সব রাগ গলে পানি হয়ে যায়। আসলে সে উর্বিলকে এতই ভালোবাসতো যে কখনোই তার উপর রাগ করে থাকতে পারতো না। আর উর্বিলও সবসময় এটাই চেষ্টা করতো যাতে তাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট না হয়। দুদিন পর তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তাই পরদিন উর্বিল অফিস থেকে ছুটি নিয়ে সিমরানকে শপিং করাতে নিয়ে যায়। সে নিজেই সিমরানকে একটা সুন্দর ড্রেস পছন্দ করে দিয়ে সেটা ট্রায়াল দিতে পাঠায়। সেই একই ড্রেস অন্য একটা মেয়েও ট্রায়াল করছিল। সেই মেয়েটার কেউ নয়, বরং সেলিনাই ছিল। দুর্ভাগ্যবশত সিমরান যে ড্রেসটা ট্রাই করেছিল সেটা তার ফিট হচ্ছিল না, আর ওই ড্রেসটাই স্টকে লাস্ট ছিল। সেটা দেখে সেলিনা নিজের পরনের ড্রেসটা সিমরানকে দিয়ে বলে, হয়তো এটা তোমার ভালো ফিট হবে। সিমরান তখন তাকে ধন্যবাদ জানিয়ে ড্রেসটা পরে বাইরে বের হয়। এরপর বিল পে করার সময় সিমরান ওই ড্রেসের ঘটনাটা উর্বিলকে জানায়। তারপর তারা যখন মল থেকে বের হচ্ছিল তখনই হঠাৎ সেলিনার সাথে দেখা হয় তাদের। সিমরান উর্বিলকে দেখিয়ে বলে, এই মেয়েটাই আমাকে ড্রেসটা দিয়েছিল। উর্বিল সেলিনাকে দেখে হতবাক হয়ে যায়, সেই সাথে সেলিনাও। দুজনেই ভীষণ ঘাবড়ে গিয়েছিল। কিন্তু কেন? উর্বিল না হয় বিবাহিত বলে ভয় পেয়েছে, কিন্তু সেলিনার ঘাবড়ে যাওয়ার কারণ কি ছিল সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে কারণ যাই হোক না কেন, সেলিনাকে এভাবে হঠাৎ করে দেখে উর্বিল পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। তাই সে কোনোভাবেই বিষয়টা হজম করতে পারছিল না। সেই রাতে তারা আবারও ডেভিডদের সাথে ডিনারে চলে যায়। সবকিছু খুব ভালোই চলছিল, তারা অনেক মজাও করছিল। এরই মাঝে একটা ছোট্ট বিষয় নিয়ে উর্বিল সিমরানের উপর রেগে যায়। সিমরান বুঝতে পারছিল না হঠাৎ তার কি হলো, তবে ডেভিড কিছুটা আন্দাজ করতে পেরেছিল। তাই সে উর্বিলকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। উর্বিল এমন সিন ক্রিয়েট করতে শুরু করে যে রেস্টুরেন্টে সবাই তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। একটা পর্যায়ে সিমরান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যায়, আর তার সাথে ডেভিড এবং দিয়াও চলে যায়। পরদিন সিমরানের সাথে কথা না বলেই উর্বিল অফিসের জন্য রওনা হয়ে যায়। অফিসে গিয়েই সে একটা ফুকেটের সেই হোটেলে ফোন করে যেখানে সেলিনা আর সে উঠেছিল। তবে হোটেলের রিসেপশনিস্ট তাকে জানায় যে সেখানে সেদিন সেলিনা নামের কোনো গেস্টই ছিল না। উর্বিল তখন কিছুই বুঝে উঠতে পারছিল না। এসব নিয়ে ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এর আগেও সে ইন্টারনেটে সেলিনার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও কোনো ক্লু পায়নি। সে তখনই চিন্তা মাথা থেকে বের করার জন্য মন প্রাণ দিয়ে তার নতুন প্রজেক্টে কাজ করতে শুরু করে। তার এমন অদ্ভুত আচরণ দেখে ডেভিড তাকে আলাদা ডেকে নিয়ে যায়। সে উর্বিলকে জিজ্ঞেস করে, তুমি যা কিছু করছো এসবের সাথে ওই ফুকেটের ওই মেয়েটার কোনো সম্পর্ক নেই তো? উর্বিল তখন তাকে মলের ঘটনাটা খুলে বলে। তবে ডেভিড বিষয়টা খুব একটা ইম্পর্টেন্স দেয় না। সে উর্বিলকে বোঝায় যে তারা সেলিনার মধ্যে মাত্র এক রাতের পরিচয় ছিল। এই ছোট্ট একটা বিষয়ের জন্য তার বিবাহিত জীবনে অশান্তি করা মোটেও উচিত না। উর্বিলও তখন তার কথা বুঝতে পারে, কিন্তু সে সেলিনার চিন্তা মাথা থেকে বের করতেই পারছিল না। যাই হোক, ডেভিড তাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে তাকে ম্যারেজ অ্যানিভার্সারির উইশ করে চলে যায়। সেলিনাকে নিয়ে ভাবতে গিয়ে উর্বিল ভুলেই গিয়েছিল যে সেদিন তাদের অ্যানিভার্সারি ছিল। সে বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। তাই ফিরে দেখে সিমরান কাঁদছে আর কাজ করছে। উর্বিল তার কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, তার নিজের আচরণের জন্য তার কাছে ক্ষমা চায়। সেই রাতটা তারা অনেক সুন্দরভাবে সেলিব্রেট করে। পরদিন উর্বিলের একটা নতুন ইভেন্ট ছিল। সেটা ছিল একটা ফেমাস জুয়েলারি ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট লঞ্চিংয়ের ইভেন্ট। আর সেই জুয়েলারি ব্র্যান্ডের মালিক হচ্ছে নামকরা বিজনেসম্যান আদিরাজ কাপুর। উর্বিল আর তার টিমের অক্লান্ত পরিশ্রমের কারণে ইভেন্টটা খুব সুন্দরভাবে শেষ হয়।
ইভেন্ট শেষে একটা পার্টি থ্রো করা হয়েছিল। সেই পার্টিতে আদি এবং তার ওয়াইফ উপস্থিত ছিল। আদি পার্সোনালি উর্বিলের সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানায়, কারণ তারা খুব কম সময়ে অনেক সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করেছে। সে উর্বিলের সাথে তার ওয়াইফেরও পরিচয় করিয়ে দেয়, কিন্তু তার ওয়াইফকে দেখে উর্বিলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, কারণ সে আর কেউ নয় বরং সেলিনা ছিল। তবে তার আসল নাম সেলিনা নয়, অম্বর। আর এই কারণেই উর্বিল সেলিনার কোনো খোঁজ পাচ্ছিল না, কারণ সেলিনা তো এক্সিস্টই করে না। তো সেলিনা অর্থাৎ অম্বরের সাথে এভাবে হঠাৎ করে দেখা হওয়াটা, তার বিবাহিত হওয়াটা উর্বিল মেনে নিতে পারছিল না। এদিকে অম্বরও বেশ ঘাবড়ে গিয়েছিল, কিন্তু সেটা সে কাউকে বুঝতে দেয় না। সে আদির সাথে মিলে তাদের গেস্ট অ্যাটেন্ড করাতে ব্যস্ত হয়ে পড়ে। আরেকদিকে উর্বিল একটার পর একটা ড্রিঙ্কস করেই যাচ্ছিল। সে অম্বরের সাথে কথা বলার চেষ্টাও করে, কিন্তু আদির সঙ্গে থাকায় সে অম্বরের কাছে যেতে পারছিল না। এরপর যখন অম্বর ওয়াশরুমের দিকে যায়, তখন সেও পাগলের মতো ছুটে চলে যায় তার পেছনে। তাকে দেখে অম্বর অনেক ভয় পেয়ে যায়। সে বলে, এটা লেডিস ওয়াশরুম, তুমি এখানে কি করছো? কিন্তু উর্বিল তার কথায় কোনো কানেই তোলে না। সে উল্টো অম্বরকে জেরা করতে থাকে যে অম্বর তাকে মিথ্যা কথা কেন বলেছে, সে যে বিবাহিত এটা তাকে কেন জানায়নি। এইসব নিয়ে সে ঝগড়া শুরু করে। অম্বর তখন তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু উর্বিলকে কোনোভাবেই থামানো যাচ্ছিল। তখন সে বাধ্য হয়ে নিজের ফোন নম্বরটা উর্বিলকে দিয়ে দেয়, যাতে সে পরবর্তীতে অম্বরের সাথে যোগাযোগ করতে পারে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে অম্বর উর্বিলকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর উর্বিলের বন্ধুরা অম্বরের বিষয়টা নিয়ে তার সাথে মজা করতে শুরু করে। তবে ডেভিড যেহেতু সেলিনাকে কখনোই দেখেনি, তাই সে বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছিল না। যদিও সবাই খুব ক্যাজুয়ালি কথাগুলো বলছিল, কিন্তু উর্বিল হঠাৎ সিরিয়াস হয়ে যায়। একটা পর্যায়ে সে সবার সাথে ঝগড়া করে সেখান থেকে বেরিয়ে আসে। ডেভিডও বুঝে গিয়েছিল অম্বরই ফুকেটের সেই মেয়ে। এরপর উর্বিল অম্বরের নম্বরে ফোন করে। অম্বর যেহেতু তার নম্বর জানতো না, তাই সে খুব স্বাভাবিকভাবেই ফোনটা রিসিভ করে। কিন্তু রিসিভ করার সাথে সাথেই যখন ওপাশ থেকে সেলিনা নামটা শুনতে পায়, তখন সে ফোনটা কেটে দেয়। সেটা দেখে আদি তাকে জিজ্ঞেস করে যে কে ফোন করেছে। অম্বর তখন রং নম্বরের বাহানায় বিষয়টা অ্যাভয়েড করে যায়। এরপর আমরা জানতে পারি অম্বর শুধু বিবাহিতই নয়, তাদের 4 বছর বয়সে একটা ছেলেও আছে, যার নাম জাহান। বাড়িতে অম্বর, আদির বাবা রাঘব আর জাহান থাকতো। সুখের সংসার তাদের। অম্বরের কাছে তার ফ্যামিলি তার ফার্স্ট প্রায়োরিটি ছিল, কিন্তু তাদের সুখে যে কারো বদনজর পড়েছে সেটা তারা কেউই এখনো বুঝতে পারেনি। এদিকে অম্বর ফোন রিসিভ না করায় উর্বিল আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তাই বাড়িতে না গিয়ে সে সোজা চলে যায় নাইট ক্লাবে। সেখানে গিয়েও সে অনবরত ড্রিঙ্কস করতে থাকে। সে সব জায়গায় শুধু সেলিনাকে দেখতে পাচ্ছিল। পরদিন উর্বিল আবারও অম্বরকে ফোন করে। সেটা দেখে অম্বর বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয়। এদিকে উর্বিলের মধ্যে আসা পরিবর্তনটা সিমরানের নজরেও পড়তে শুরু করেছিল, যেটা নিয়ে সে নিজেও সব বেশিরভাগ সময় মনমরা হয়ে থাকতো। একদিন দিয়া তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সিমরান বলে, আগে উর্বিল আমার অনেক কেয়ার করতো, অফিস থেকে বেরিয়ে আমার জন্য রাস্তায় অপেক্ষা করতো, এখনও অনেক কেয়ার করে, কিন্তু আগে আমি ওর চোখে যে ভালোবাসাটা দেখতে পেতাম সেটা এখন পাই না। দিয়া তখন তাকে বোঝায় যে উর্বিল হয়তো কাজের চাপে একটু বিরক্ত, তাই হয়তো সিমরানের এমন মনে হচ্ছে। সিমরানও তখন সেটা মেনে নিয়ে আর কোনো কথা বাড়ায় না। আরেকদিকে উর্বিলের অফিসে জরুরি মিটিং ডাকা হয়। সেখানে তাদের বস নতুন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। তবে উর্বিলের সেদিকে কোনো খেয়ালই ছিল না। সে মনমরা হয়ে চুপচাপ বসেছিল আর বারবার ফোন চেক করেই যাচ্ছিল। বিষয়টা তখন সবাই খেয়াল করে, এমনকি তার বসও। তবে সবসময় যেহেতু তার পারফরমেন্স ভালো ছিল, তাই বস তাকে কিছুই বলে না। মিটিং শেষ হওয়ার সাথে সাথে উর্বিল আবারও অম্বরকে ফোন করে, তবে এবারও অম্বর ফোনটা রিসিভ করে না। সে ভেবেছিল অ্যাভয়েড করলেই হয়তো বিষয়টার সমাধান হয়ে যাবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। ফোন রিসিভ না করাতে উর্বিল ভীষণ রেগে যায়। সে রাগের মাথায় তার অফিসের টেবিলে থাকা জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দেয়। ডেভিড তখন তার সাথে কথা বলার জন্য তার রুমের দিকে আসছিল। সে সময় আড়াল থেকে উর্বিলের এই অবস্থা দেখে সে ভীষণ অবাক হয়। এদিকে উর্বিল নিজের কাজকর্ম ফেলে অম্বরকে নিয়ে রিসার্চ করে যাচ্ছিল। অম্বর যেন তার নিঃশ্বায় পরিণত হয়ে গিয়েছিল। একটা সময় সে আদির অফিসে ফোন করে, তার বাসার ফোন নম্বর আর অ্যাড্রেস নিয়ে নেয়। এরপর সে আদিদের বাসায় টেলিফোন কল করে। কলটা রিসিভ করেছিল রাঘব। তখন উর্বিল নিজের পরিচয় না দিয়ে অম্বরের সাথে কথা বলতে চায়। তখন অম্বর এসে ফোনটা রিসিভ করে উর্বিলের গলা শুনে ঘাবড়ে যায়। সে আড়ালে গিয়ে তাকে বলে, বাসার ফোনে কল করার সাহস পেলে কিভাবে? উর্বিল তখন বলে, তাহলে তুমি আমার ফোন কেন রিসিভ করছিলে না? ফোন রিসিভ না করলে তো আমাকে অন্য উপায় খুঁজতেই হবে। তখন অম্বর বলে, আমি ম্যারিড, আমি তোমার সাথে কথা বলতে পারবো না, সেটা তোমার বোঝা উচিত। আমাদের মধ্যে যা হয়েছিল সেটা ভুলে যাও, আর দয়া করে আমাকেও ভুলে যাও। কিন্তু উর্বিল তার কথা মানতে চায় না। সে উল্টো অম্বরকে ব্ল্যাকমেইল করতে থাকে যে অম্বর যদি তার সাথে দেখা না করে, তাহলে উর্বিল তাকে এভাবেই বিরক্ত করতে থাকবে, বরং এর থেকে আরো বেশি বিরক্ত করবে। তার কথাগুলো শুনে অম্বর ভীষণ টেনশনে পড়ে যায়। সে বাধ্য হয়ে উর্বিলকে জিজ্ঞেস করে, কি চাও তুমি? তখন উর্বিল বলে, তোমার সাথে দেখা করতে চাই। এরপর সে একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে টাইম বলে দেয়, আর অম্বরকে জোর দেয় যে তাকে যেভাবেই হোক ওই সময়ের মধ্যেই উর্বিলের সাথে দেখা করতেই হবে। এরপর সে অম্বরকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দেয়।
পরদিন উর্বিল সে রেস্টুরেন্টে গিয়ে অম্বরের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে উর্বিল গিয়ে খুব প্যাশনেটলি তাকে জড়িয়ে ধরে। অম্বরও তাতে সাড়া দেয়। তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা দুজনেই দুজনের জন্য পাগল। এমন সময় অম্বরের ডাকে উর্বিলের ঘোর কাটে। আসলে সে এখন এসব কল্পনা করছিল। অম্বর তাকে বেশ কড়া গলায় জিজ্ঞেস করে, বলো কি চাও, কেন বিরক্ত করছো আমাকে, যা বলার দ্রুত বলো। উর্বিল তখন তার কল্পনার মতোই অম্বরকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু অম্বর তাকে দূরে সরিয়ে দেয়। উর্বিলও তখন নিজেকে সামলে নেয়। এরপর অম্বর বলে, আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা শেষ হয়ে গেছে, এখন তোমাকে কন্ট্রোল করতে শিখতে হবে। আর আমাদের মধ্যে বিশেষ কিছুও ছিল না। সেটা শুনে উর্বিল বলে, আমিও সেটাই ভাবতাম, কিন্তু এটা সত্যি না, আমাদের সম্পর্কটা স্পেশাল। এর মাঝে কেউ একজন বারবার অম্বরকে ফোন করতে থাকে, কিন্তু সে ফোনটা রিসিভ করে না। এরপর সে উর্বিলকে বলে, আমাদের মধ্যে শুধুমাত্র এক রাতের সম্পর্ক ছিল, এর থেকে বেশিও না, এর থেকে কমও না, আর এখন সেটা শেষ। এর মধ্যে তুমি এমন কিছু খোঁজার চেষ্টা করছো যার কোনো অস্তিত্বই নেই। তবু উর্বিল তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের সম্পর্কটা ভিন্ন, কিন্তু অম্বর সেটা মানতে চায় না। এক্ষেত্রে আমি অম্বরকেই সাপোর্ট করি, কারণ ওদের দুজনেরই সংসার রয়েছে আর তারা দুজনেই এখন সেটেলড। মানুষ একটু ভুল হতেই পারে, তবে একদিনের ভুলের কারণে সারাটা জীবন নষ্ট করে ফেলার কোনো মানেই হয় না। অম্বর সেটা বুঝতে পারলেও উর্বিল কেন জানি না সেটা বুঝতে চাচ্ছিল না। এদিকে অম্বরের ফোনে বারবার কল আসতে দেখে অবশেষে সে ফোনটা রিসিভ করে। রিসিভ করলে জানতে পারে কলটা জাহানের স্কুল থেকে এসেছে। জাহান খেলার সময় পড়ে গিয়ে একটু আঘাত পেয়েছিল, তাই স্কুল থেকে তাকে ফোন করা হয়েছে। সেটা শুনে অম্বর দ্রুত উঠে যায় আর স্কুলের দিকে রওনা হওয়ার জন্য। তখন উর্বিল তাকে বাধা দেয়। সে অম্বরকে জোর করতে থাকে যে তাদের কথা শেষ না হওয়া পর্যন্ত অম্বর কোথাও যেতে পারবে না। তখন অম্বর বলে, আমার ছেলে ব্যথা পেয়েছে, আমাকে স্কুলে যেতে হবে, আমাকে বাধা দিও না, আর আমাকে স্টক করা বন্ধ করো। সেটা শুনে উর্বিলের রাগ আরো বেড়ে যায়। সে বলতে শুরু করেছে, কি বললে, আমি তোমাকে স্টক করি? আমাকে স্টকার ডাকার সাহস হলো কিভাবে তোমার? আর তোমার একটা ছেলেও আছে, সেটাও আমাকে জানাওনি। আর কত মিথ্যা লুকিয়ে রেখেছো তুমি? এমনও তো হতে পারে আমার মতো আরো 8 থেকে 10 জনের সাথে রাত কাটিয়েছো। এই কথা শোনার পর অম্বর আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে সামনে থাকা ওয়াইনের গ্লাসটা ছুঁড়ে মারে উর্বিলের মুখে, আর সেখান থেকে বেরিয়ে যায়। সত্যি বলতে উর্বিলের রাগটা আমার কাছে নিতান্তই অহেতুক মনে হচ্ছে। সে যদি অম্বরকে এটা নিয়ে দোষারোপ করে যে সে বিবাহিত, তার ছেলে আছে, সেটা সে উর্বিলকে কেন জানায়নি? তাহলে তো উর্বিলের নিজের দিকটাও ভাবা উচিত। সেও যে বিবাহিত, সে যে সিমরানকে এত ভালোবাসে, সেটাও তো অম্বর অর্থাৎ সেলিনাকে জানায়নি। তাহলে এখানে আসলে দোষী কে? যাই হোক, উর্বিল এই অপমান মেনে নিতে পারছিল না। সে রেস্টুরেন্ট থেকে সোজা চলে যাচ্ছিল অফিসে, কিন্তু সেখানে গিয়েও তার মাথা থেকে এই বিষয়গুলোই বের হচ্ছিল না। সে ডেভিডের সামনে চিৎকার করে বলতে থাকে, ও আমাকে স্টকার বললো কোন সাহসে? আমাকে কি স্টকার মনে হয়? তখন ডেভিড কৌতূহলবশত জিজ্ঞেস করে, কে বলেছে? অম্বর। মজার বিষয় হচ্ছে উর্বিল তো তাকে অম্বর মনেই করছিল না। সে তো অম্বরকে তার ভালোবাসার মানুষ সেলিনাই ভেবে বসেছিল। কিন্তু সেটা বোঝার চেষ্টা করছিল না যে তাদের দুজনের মধ্যে কখনো ভালোবাসাই ছিল না, জাস্ট একটা অ্যাট্রাকশন ছিল। ডেভিডও তখন তাকে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করে। সে বলে, তোমাদের হঠাৎ দেখা হয়েছিল, তোমরা কেউই নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই শেয়ার করনি, তাহলে এখন এইসব নিয়ে কেন মাতামাতি করছো? তাকে তার মতো থাকতে দাও, তুমি তোমার নিজের মতো থাকো। তখন উর্বিল বলে, কিন্তু আমি তো সেলিনাকে ভুলতে পারছি না। এই কথা শুনে ডেভিড বিরক্ত হয়ে বলে, তার নাম সেলিনা নয়, অম্বর। আর যত দ্রুত তুমি এই কথাটা মাথায় গেঁথে নিবে, ততই তোমার জন্য ভালো হবে। এই কথা বলে ডেভিড সেখান থেকে চলে যায়। সেদিনও তাদের অফিসে আরও একটা মিটিং ছিল। সেখানে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল, কিন্তু আজও ঠিক আগের মতোই উর্বিল অন্যমনস্ক ছিল। সেটা দেখে তার বস বেশ কয়েকবার তাকে ডাকে, তাকে জিজ্ঞেস করে যে তার এই প্রজেক্টের ব্যাপারে কোনো মতামত আছে কিনা, কিন্তু উর্বিলের কোনো খোঁজই ছিল না। সেটা দেখে সে দ্রুত মিটিং শেষ করে দেয় আর উর্বিলকে রেখে বাকি সবাইকে চলে যেতে বলে। তারপর বস তাকে বলে, তুমি অনেক ট্যালেন্টেড, সেজন্যই সবাইকে ছাপিয়ে এত দূর আসতে পেরেছো। তবে ইদানিং তোমার কাজের প্রতি কোনো মনোযোগ নেই। এই প্রজেক্টটাই তোমার নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। যদি কোনো সমস্যা হয় তাহলে তার মাসুল তোমাকে দিতে হবে। এটাকে তুমি লাস্ট ওয়ার্নিং মনে করতে পারো। উর্বিল তখন চুপচাপ তার কথা মেনে নেয়। পরদিন তাদের অফিসের ফান্ড রেজিং ইভেন্টে দাওয়াত করার বাহানায় উর্বিল আদিদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে আদির বাবার সাথে অনেক গল্প করে আর পুরো পরিবার সহ তাদের ইভেন্টে ইনভাইট করে। কিন্তু তার উদ্দেশ্য ছিল ওই বাড়িতে ঢুকে অম্বরকে বিরক্ত করা, তাকে ব্ল্যাকমেইল করা। ঘটনাক্রমে অম্বর তখন সেখানে ছিল না, কিন্তু যখন সে উর্বিলকে সেখানে দেখে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভীষণ ঘাবড়ে যায় আর উর্বিলকে অ্যাভয়েড করার যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু সে বুঝে গিয়েছিল যে উর্বিল এত সহজে তার পিছু ছাড়বে না। তবে সেদিন ইভেন্টের কাজ কিছু বাকি ছিল বলে উর্বিল দ্রুত সেখান থেকে বেরিয়ে অম্বর তখন হাত ছেড়ে বাঁচে। সেই রাতে আদি বাড়ি ফেরার পর অম্বর তাকে জাহানের স্কুল আর তার শ্বশুরের মেডিকেল রিপোর্ট সম্পর্কে জানায়। সে একদম একটা আদর্শ বউয়ের মতোই সবার খেয়াল রাখতো। এটা দেখে আদি ইমপ্রেস হয়ে বলে, তোমাকে দেখলে আমি অবাক হই, কখনো একটু খুঁত ধরার সুযোগ দাও না, তুমি একদম পারফেক্ট। সেটা শুনে অম্বর অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, পারফেক্ট হওয়া তো দূরের কথা, পারফেকশন আশেপাশেও নিয়ে আমি। আদি যেহেতু উর্বিলের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে অম্বরের কথাটা সিরিয়াসলি নেয় না। এর মাঝে অম্বর জানালার কাছে গেলে দেখতে পায় উর্বিল তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে অম্বর হঠাৎ চমকে ওঠে।
তবে নিজেকে সামলে নিয়ে সে জানালাটা বন্ধ করে চলে যায়। তখন উর্বিলও সেখান থেকে বাড়িতে ফিরে আসে। তাকে এরকম চুপচাপ থাকতে দেখে সিমরান এসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? উর্বিল তখন বিষয়টা অ্যাভয়েড করার জন্য বলে দেয়, তেমন কিছু না, কাজের একটু প্রেশার যাচ্ছে। তবে সিমরান বুঝে গিয়েছিল যে সে মিথ্যা কথা বলছে। তাই সে উর্বিলকে বলে, আমাদের সম্পর্কটা 2 দিনের নয়, আমি জানি কাজের প্রেশার থাকলে তুমি আরো বেশি কথা বলো, এমন চুপচাপ তো আগে থাকতে না। তখন উর্বিল জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? সিমরান উত্তর দেয়, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের দুজনের মাঝে কিছু একটা চলে এসেছে, তুমি আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছো। উর্বিল তখন তাকে বোঝায় যে সে যেটা ভাবছে এমন কিছুই নয়। সিমরান তখন তার কথা মেনে নেয় ঠিকই, কিন্তু পুরোপুরি কনভিন্স হতে পারে না। পরদিন অম্বর কিছু কাজে বাইরে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরে এসে সে দেখে উর্বিল এসে জাহানের সাথে খেলা করছে। তখন রাঘব তাকে জানায় যে উর্বিলের সাথে খেলতে খেলতে হঠাৎ জাহান সুইমিং পুলে পড়ে যায়, আর তাকে বাঁচানোর জন্য উর্বিলও পানিতে ঝাঁপ দেয়। তবে সে জানতো না যে জাহান সুইমিং পারে। অম্বর তখন রেগে গিয়ে বলে ওঠে, সামলাতে না পারলে সে কাজ করা উচিত না। এরপর রাঘব অম্বরকে বলে, উর্বিলকে রুমে নিয়ে গিয়ে আদির একটা জামা দিয়ে দাও, বেচারা একেবারে ভিজে গেছে। শ্বশুরের কথা তো আর ফেলা যায় না, তাই অম্বর বাধ্য হয়ে উর্বিলকে তার রুমে নিয়ে যায়। সে যখন আলমারি থেকে কাপড় বের করছিল, তখন হঠাৎ উর্বিল তার ভেজা শার্টটা খুলে অম্বরের খুব কাছাকাছি চলে আসে। সেটা দেখে অম্বর খুব ভয় পেয়ে যায়। সে উর্বিলকে বলে, তোমার লজ্জা করে না? অন্যের বাড়িতে অন্যের রুমে ঢুকে তুমি এসব করছো? সেটা শুনে উর্বিল বলে, না, তুমি তো আমাকে স্টকার বলেছিলে, এবার দেখো একটা স্টকার কি কি করতে পারে। তখন অম্বর রেগে গিয়ে বলে, ভেরি গুড, তাহলে প্রমাণ করে দিলে যে তুমি আসলে একটা স্টকার, এখন কি চাও? উর্বিল তখন তাচ্ছিল্যের সুরে বলে, তুমি সবসময় আমাকে খারাপ মনে করেছো, আমি তো তোমার কাছে শুধু উত্তর জানতে চেয়েছি। তখন অম্বর জানতে চায়, কিসের উত্তর? আমার কাছে আমার পরিবারের থেকে বেশি কিছুই ইম্পর্টেন্ট না। আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা কেন হয়েছে জানি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কিন্তু উচিত ছিল। পারিনি, এটা আমার ভুল ছিল। উর্বল খুব মজা নিয়ে তার কথাগুলো শুনছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে অম্বরের অন্তঃস্থলিতে ফেলে কোনো বড় যুদ্ধ জয় করে ফেলেছে। তখনই অম্বর হঠাৎ বলে উঠছে, তুমি আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিতে এসেছো, তবে তোমার ভুলগুলো কে ধরিয়ে দিবে? তুমিও তো ম্যারিজ, তাও 2-1 মাস নয়, 5 বছর যাবত। আর এমনটাও না যে তোমার সাথে তোমার ওয়াইফের সম্পর্ক ভালো না, তাহলে সেটা তুমি আমাকে কেন জানাওনি? তুমি কি তোমার ওয়াইফকে ধোকা দিচ্ছ না? সেটা শুনে তখন উর্বেলের মুখটা কালো হয়ে যায়। সে আসলে এক্সপেক্টই করেনি অম্বর তার বিবাহিত হওয়ার বিষয়টা জেনে যাবে। সে তখন রাগের মাথায় বলে ওঠে, এটা আমার আর আমার ওয়াইফের পার্সোনাল ম্যাটার, তোমার এটা নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। তখন অম্বরও বলে ওঠে, তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো, যে পরিবারকে টার্গেট করেছো, সেটাও আমারই ফ্যামিলি, আমার পার্সোনাল লাইফ, তাই এটাকে নষ্ট করার কোনো অধিকারও তোমার নেই। এরপর সে উর্বিলকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু উর্বিল তো মুখ বুজে অপমান সহ্য করার পাত্র নয়, তার মাথায় তখন রক্ত উঠে যায়। সেদিন সে অনেক নেশা করে। এরপর বাড়ি ফিরলে তার ওই অবস্থা দেখে সিমরান খুব টেনশনে পড়ে যায়। সে উর্বিলকে সামলানোর জন্য এগিয়ে আসে। তখন উর্বিল উল্টো সিমরানের উপর টর্চার করতে শুরু করে, কারণ তার চোখে শুধুমাত্র অম্বরের চেহারা ভাসছিল। তাই তার মনে হচ্ছিল সে হয়তো অম্বরকেই টর্চার করছে। উর্বিলের এমন ভয়ঙ্কর রূপ দেখে সিমরানের মন ভেঙে যায়। সে উর্বিলকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। একটা পর্যায়ে উর্বিল বলে উঠছে, তুমি আমাকে এত ঘৃণা করো কেন সেলিনা? এটা বলেই সে অজ্ঞান হয়ে যায়। সিমরান বুঝে গিয়েছিল যে ওই সেলিনা নামের মেয়ের সাথেই উর্বিলের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। এই কারণেই তার মধ্যে এত পরিবর্তন দেখা দিয়েছে। এসব ভেবে তার উপর সিমরানের ঘৃণা তৈরি হয়। পরদিন অফিসে যাওয়ার সময় সিমরান উর্বিলকে বলে, আমি আজ তোমাকে অফিসে ড্রপ করে দিচ্ছি। কথাটা শুনে উর্বিল একটু অবাক হয়, কারণ এর আগে কখনোই সিমরান তাকে ড্রপ করেনি। তবে সে কোনো রিয়াক্ট না করে রাজি হয়ে যায়। অফিসে যাওয়ার সময় সিমরান তাকে জিজ্ঞেস করে, তুমি গতকাল রাতে সেলিনার নাম নিচ্ছিলে, কে সে? কথাটা শুনে উর্বিল খুব ঘাবড়ে যায়। সে বিষয়টা অ্যাভয়েড করার জন্য বলে, সকাল সকাল এসব বাজে কথা বলো না, আমি কোনো সেলিনাকে চিনি না। সেটা শুনে সিমরান অনেক রেগে যায়। সে গাড়ির স্পিড বাড়াতে শুরু করে, আর উর্বিলকে হুমকি দেয় যে তুমি যদি সত্যিটা না বলো তাহলে আমি আরও স্পিড বাড়াতে থাকবো। উর্বিল তখনও বিষয়টা লুকানোর চেষ্টা করে যাচ্ছিল, আর সেটা দেখে সিমরান আরও স্পিড বাড়িয়ে যাচ্ছিল। এভাবে চলতে চলতে তাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হতেই যাবে। তখনই উর্বিল ভয় স্বীকার করে নেয় যে সে সেলিনার সাথে একটা রাত কাটিয়েছে। সে এটাও মেনে নেয় যে শুধু সেলিনা নয়, এর আগেও সে এমন কাজ অনেকবার করেছে। সে ভেবেছিল অন্যান্য বাড়ির মতো এবারও বিষয়টা সামলে নেবে, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম ছিল। সেটা শুনে সিমরান বলে, এবার পরিস্থিতি অন্যরকম কেন জানো? কথাটা শুনে উর্বিল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন সিমরান বলে, কারণ এই মেয়েটার কারণে আমাদের সম্পর্কটা আজীবনের জন্য শেষ হয়ে গেল। উর্বিল তখন তার কাছে ক্ষমা চায়, তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিমরান সেসব কথায় পাত্তা না দিয়ে তাকে গাড়ি থেকে বের করে দেয়, আর সেখান থেকে চলে যায়। এদিকে অম্বরও একটা অদ্ভুত অপরাধ বোধে ভুগছিল। তার মনে হচ্ছিল সে তার পরিবারকে ধোকা দিচ্ছে। তাই ফাইনালি একটা ডিসিশন নেওয়ার জন্য সে উর্বিলকে ফোন করে, আর তার সাথে দেখা করতে চায়। তারা দুজন শহর থেকে একটু দূরে একটা নির্জন জায়গায় গিয়ে দেখা করে। সেখানে যাওয়ার পর অম্বর জানতে পারে যে সিমরান উর্বিলকে ছেড়ে দিয়েছে। উর্বিল বলে, তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? তোমার একটা মিথ্যার কারণে আমার সংসার নষ্ট হয়ে গেছে। তখন অম্বর বলে, তুমিও তো সত্যি কথা বলনি। তুমি পুরুষ হয়েছো বলে যা খুশি তাই করতে পারবে এমনটা তো নয়। শুধু আমাকে দোষ দিচ্ছ কেন?
তোমার সংসার আমার কারণে নয়, বরং তোমার নিজের দোষে ভেঙেছে। তখন উর্বিল বলে উঠছে, কিসের এত অহংকার তোমার? যে স্বামী টাকার জন্য তোমার এত অহংকার, তাকে যদি তোমার সত্যিটা জানিয়ে দিই, তখন তোমার কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে তুমি? সোজা কথায় সে আবারও অম্বরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তবে অম্বর এবার আর ভয় না পেয়ে তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে এসব করে আর কোনো লাভ হবে না, কারণ সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে সে আদিকে সব সত্যিটা জানিয়ে দেবে। এরপর যদি আদি তাকে বাড়ি থেকে বের করেও দেয়, তবুও সে উর্বিলের কাছে যাবে না। নিজের ভরণ পোষণ করার মতো যোগ্যতা তার আছে। তাছাড়া যে মানুষটা একটা রাতের ঘটনার জন্য নিজের 5 বছরের সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে, তার উপর বিশ্বাস করবেই বা কে? তখন উর্বিল হতাশ হয়ে বলে, ভুল তো আমরা দুজনেই করেছি, তাহলে শাস্তি আমাকে একা কেন পেতে হবে? সেটা শুনে অম্বর বলে, কারণ আমি তোমার মতো একটা ভুলের জন্য আমার সারা জীবন নষ্ট করতে পারবো না। এ কথা বলে সে চলে যায়। আর যাওয়ার পথে আদিকে ফোন করে সবটা জানিয়ে দেয়। এরপর জানা যায় উর্বিলের খারাপ পারফরমেন্সের কারণে তার চাকরিটা চলে গেছে। তবে এবার সে ভেঙে পড়ে না। সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এবার সে নিজেকে সামলাবে, আর ভেঙে পড়বে না। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। মানুষের ভুল হবে, এটাই স্বাভাবিক। কখনো ভুলটা ছোট, আবার কখনো বড়। তবে সে একটা ভুলের কারণে নিজের জীবনটা নষ্ট করে দেওয়া নিছক বোকামি ছাড়া আর কিছুই না। আজকের গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে নিজের ভুল থেকে সবসময় শিক্ষা নিতে হয়, আর সেটাকে শুধরে জীবনটাকে নতুন করে বাঁচতে হয়। আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।